অহিংসা দিয়ে আসলে স্বাধীনতা পাওয়া যায়নি। নেতাজি অ্যাকচুয়ালি লড়েছিল বলেই স্বাধীনতা এসেছিল, এবং ওটাকে ক্যাপচার করে নিয়েছে এই গান্ধীয়ান সেক্টরের লোকেরা যে অহিংসা দিয়ে স্বাধীনতা পাওয়া গেছে। নেতাজি থাকলে দেশটা অন্যরকম হতো। ঠিক আছে, আমি তোর কথা শুনছি, মানছি, ঠিক আছে। তাহলে নেতাজি তো একটা গরিত অপরাধ করেছে। হয় তুমি লোকটা লোকটা মরে দাও, আর না তুমি লোকটা লোকটা কাউকে মেরে দাও, তাহলে আমি তলব শুনতে পারি। ঠিক আছে, এই তোমার তলব যদি তখনই নড়ে যখন ওখানে কিছু মারদান, তাহলে কেন মানে কেউ মারদান করার দিকে যাবে না? মানে পুঁজিপতিরা এসে তোমার গ্রামকে গ্রাম চেঁচে ফেলে দেবে, কারণ তোমার গ্রামের নিচে খনিজ আছে, কিংবা তোমার উপর নানা রকম ভাবে অত্যাচার করা হবে, তুমি খুললে পরে তোমার দাবি করে পাপটাই দাও, এবং মানুষগুলোই মনে করা হবে তুমি ভাইলেন্স করা খুব ভালো। সরকারি সিস্টেম সেটা যখন রোজ ভায়োলেন্স করে, সে যখন রোজ চড় মারে, ঠিক আছে, তখন সেটা নিয়ম, তখন সেটা আইন। ঠিক আছে, আর যদি আমি একদিন হাত তুলি, মানে যে হাত তুলিস মারিও নি, ঠিক আছে, তাহলে ব্যাস আমার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে আমাকে আটকে দেওয়া হবে 1 বছর, আমার কোনো মানে আমি আদৌ দেখতে পাবো না। মেরা ভারত মহান বলে আমরা একটা কথা বলি, ভারতটা কি মেরা আদৌ? একটা গণ অভ্যুত্থান বা মানুষের আন্দোলন সেটা যদি একটা এমন পর্যায়ে অব্দি যায় যে কোনো একটা সরকার দেশে ক্ষতি করতে পারলো, তার পেছনে যা কিছু থাকতে পারে, যেটা রয়েছে সেটা হচ্ছে ওই করসপন্ডিং সরকারের অপদার্থ। এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে। নেতাজি তো ফরেন ফান্ডিং চাইতে গেছে, দ্যাট টু ফ্রম আ কোয়েশ্চেনেবল ম্যান। একটা গণ অভ্যুত্থান বা মানুষের আন্দোলন সেটা যদি একটা এমন পর্যায়ে অব্দি যায় যে কোনো একটা সরকারকে সে ক্ষতি করতে পারলো, তার পেছনে ফরেন ফান্ডিং থাকতে পারে, ইন্টারনাল ফান্ডিং থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু মানে সেগুলো কোনটা এটা থাকবে, কোনটা ওটা থাকবে, কোনটাই না থাকতে পারে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ওই করসপন্ডিং সরকারের অপদার্থতা। এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। মানে এই জন্যই এই ফরেন ফান্ডিং এর যুক্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছুতেই তোকে বলেছিলাম যে মানে আজকের দিনে জগৎটা যেভাবে কানেক্টেড এবং প্রতিটা দেশের স্বার্থ প্রতিটা জায়গায় যেভাবে জড়িত, তাতে করে কোনো একটা দেশে একটা সরকার ফেলে দেওয়ার মতো রেভলিউশন হচ্ছে, মানে মোস্ট লাইকলি সেখানে কোনো না কোনো দেশের সামান্যতম হলেও হাত আছে। তাহলে ওইটা প্রশ্নই নয়, প্রশ্নটা এটা যে হাতটা আছে ওটা কি পুরোটা ম্যানুফ্যাকচার, নাকি ওখানকার লোকেদের কিছু সমস্যা আছে সেখানে খানিকটা হয়তো কেউ আরেকটু সাহায্য করে দিয়েছে যে নাও এনাও টাকা করে দাও। ঠিক আছে, যে মানে এই লাদাখের কেসটা যদি দেখি 5 বছর ধরে তারা এটা দাবি করছে, আর এমন কিছু ইউনিক দাবি করছে। ঠিক আছে, এবার মানে প্রথম কথা এখানে তো সেটা এখনো কোনো প্রমাণই দিতে পারেনি যে কোনো ফরেন ফান্ডিং রয়েছে। আমি বলছি ধরেও নি যে আছে, ঠিক আছে, সব জায়গায় কিছু না কিছু থাকে, মানে এবং সবকিছুতেই যে নেপালে এই করিয়েছে, বাংলাদেশে এই করিয়েছে, ওখানে শ্রীলঙ্কায় এই করিয়েছে। আরে প্রবলেম গুলো তো এক্সিস্ট করছিল নাকি? প্রবলেম গুলো ছিল নাকি? ওটা জাস্ট পয়সা দিয়েছে আর মানুষ রেগে গেছে এবং মানুষ রাস্তায় নেমে বিপ্লব করে দিয়েছে। এটা এটা কি করে সম্ভব? হুম হুম এই যে তুমি তো তোমার হাতে প্রবলেম আছে, তুমি তো প্রবলেমটা রিজলভ করতে পারো, তুমি প্রবলেমটা রিজলভ করে দিতে, প্রবলেম রিজলভ করে দিতে পারো। এইটাও যে মানে এটা বহু ক্ষেত্রে মানে এই ধরনের সরকারগুলো এটা করার চেষ্টা করে, যে যেমন এই সরকার বলেছে 2026-এর মধ্যে দেশ থেকে মাওবাদ ব্যাপারটাকেই সরিয়ে দিতে হবে। ভালো কথা, মাওবাদ নকশালবাদ তুমি সরিয়ে দেবে, ভালো কথা, এটা ভায়োলেন্স হয়। কিন্তু মানে সবার আগে যদি আমি ভাবি যে হ্যাঁ খুব দুষ্টু লোক আছে, তারা অনেক ব্রেন ওয়াশ করে, সমস্ত কিছু করে, কিন্তু একটা লোক যার কাছে মানে যে এই নেশায় মশগুল যে সে আইফোন কিনতে পারে, আইফোন 17 বেরোলো, কি 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 বেরোলো, কি সে পুজোয় ঘুরতে যেতে পারে, সে কি সত্যিই মানে তাকে এই বিষয়ে রাজি করানো খুব সহজ যে তোমাকে একটা বন্দুক দিয়ে দেবো যার ওজন 5 কেজি, সেই নিয়ে তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, যেখানে তোমার পাজামার ভেতর পিঁপড়ে ঢুকে কামড়ে দিতে পারে, মশা মাছি কামড়ে ফুলিয়ে দেবে, খাওয়ার পাবে না দিনে 2-3 দিন পর পর, সেইটা কি তাকে ব্রেন ওয়াশ করে দেওয়া রাজি। এবং কাশ্মীরের যে ইনসার্জেন্সি, সেই ইনসার্জেন্সির একটা বড় দিক আমি দেখেছি, বহু এক্সপার্ট এটাই বলে যে মানে মেইনল্যান্ড ইন্ডিয়া কাশ্মীরের উপর কি করছে, এবং সেই ক্ষতটাই কোথাও গিয়ে সুবিধা করে দিচ্ছে সেপারেটিস্টদের, যে সেই ছেলেটাকে গিয়ে গিয়ে সে ম্যানিপুলেট করতে পারে যে তুমি এদের বিরুদ্ধে লড়ো, যেটা পৃথিবীর যে কোনো জায়গায় সংগ্রাম হচ্ছে সেখানেই এটা সত্যি। মানে ক্ষুদিরাম বসু কি ওই 15-16 বছর বয়সে হঠাৎ করে তার একদিন সকালবেলা উঠে মনে হয়েছে যে আমাকে কিংসফোর্ডের গাড়িতে বোম মেরে দিতে হবে? না, তার জীবনে ক্ষত ছিল, সে তার আশেপাশের লোককে দেখেছে যে ব্রিটিশ দ্বারা অত্যাচারিত হতে। তারপরে সেই সময় যাদেরকে আমরা এখন খুব বড় করে মানে তাদের নামে মেট্রো স্টেশন, রাস্তা করি, মনে রাখার চেষ্টা করি, তারা এই যখন দেখেছে যে এই ছেলেটি কিছু করতে চাইছে, তাকে শিখিয়ে পড়িয়ে সেই দায়িত্ব দিয়েছে। মানে এখানে কোনো ঠিক বলে মানে সবসময় যে রেভলিউশন হচ্ছে বা যে ধরনের অভ্যুত্থান হচ্ছে,
যে ধরনের সংগ্রাম হচ্ছে, সেই সংগ্রামের যেদিকে আমি আছি সেই অনুযায়ী আমি দেখবো। ফলে এটার মধ্যে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে সেইখানে যে তোমার দেশের একটা নাগরিক যখন তাকে তোমার বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোমার বিরুদ্ধে দাবি করলো, আন্দোলন করলো, তারপরে তুমি সেই আন্দোলনের খানিকটা শুনলে না ইত্যাদি, সেটা আলাদা কথা। কিন্তু তোমার বিরুদ্ধে সংগ্রামের পর্যায়ে তাকে যেতে হচ্ছে, দিনের পর দিন তাকে অনশন করতে হচ্ছে। আর এই ইন্টারন্যাশনাল ফরেন ফান্ডিং এর কথাটা যদি আমি বলি, একটা পরিবারে বর বউয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটা পরিবারের মধ্যে মিটছে না। লেটস সে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, কে করছে আমি বলছি না, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। তখন সেই মানে আমাদের এক্সপেকটেশন কি বলে, যে আমরা তো সবার প্রথমে যেটা বলে যে পাড়ার লোককে জানানো, তারপরে আসে পুলিশ, অন্যান্য মানবাধিকার সংগঠন। এটা দিয়ে আমি যেটা বলতে চাইছি যে যখন মানে ভারতটা যদি একটা ঘর হয়, তাহলে ঘরের লাদাখের সঙ্গে যে ভারত কেন্দ্রীয় সরকার যদি মোটামুটি একটা অনারেবাজ আমাদের গোটা ভারতকে রিপ্রেজেন্ট করে, তাহলে পরিবারের মুখিয়ার সাথে পরিবারের একটা অংশে কিছু ক্যাচাল লেগেছে। এবার সেই ক্যাচাল পরিবারের মধ্যে রিজলভ হচ্ছে না, তখন সেই পরিবারের লোকটা সব জায়গায় কোথায় যাবে? সে বাইরেই যাবে। না, রিজলভ দাদা এখানে মেনশন করা দরকার। রিজলভ হচ্ছে না কখন বলা যায়, মানে যখন কেউ, আমি তোর কথা শুনছি, মানছি না, ঠিক আছে, আর আমি হচ্ছে তোর কথা পাত্তাই দিচ্ছি না। মানে তুই 5 বছর ধরে হামলা স্ট্রাইক করে যাচ্ছি, আমার অনশন করে যাচ্ছি, মানে কোনো আলোচনাই নেই। আমি কেন, গোটা ভারতের বাদবাকি অংশ কেউ পাত্তাই দিচ্ছে না, এবং এখন কেন পাত্তা দেওয়া হলো, বা এই যে সো কল্ড ভায়োলেন্সটা হলো, সেই ভায়োলেন্সটা তো হাত থাকা বলছো তো, মানে এই ধরনের আকছার উদাহরণ আছে যে সরকার নিজের বিরুদ্ধে ভায়োলেন্সকে ইনসিস্ট করে এবং সেটা কন্ট্রোলড ভায়োলেন্স হয়, এবং সেই ভায়োলেন্সের রেসপেক্টে পরবর্তীকালে যেগুলো মূল ইস্যু সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, সেগুলোকে চাপা দেওয়া হয়। মানে কোনো আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভায়োলেন্স তৈরি করা বলে বলা হয় যে এই দেখো ওরা ভায়োলেন্স করলো, মারামারি কাটাকাটি করলো, ব্যাস বাদ হতে। এবং তুই দেখ, মানে আমরা মানে এটা মানে মেজরিটি যারা, তারা সবসময় এই কথাটাই বলে যে না ভায়োলেন্সকে সবসময় বিরোধ করা উচিত, ঠিক আছে। আচ্ছা, এটাও তো মানবে যে ভারতের একটা বিরাট বড় পপুলেশন এটা জানতোই না মানে লাদাখে কি হচ্ছে। আজকে ভায়োলেন্সটা হওয়ার কারণে ভালো খবরে হোক আর খারাপ খবরে হোক, তবে জানলো তো তাদের এখানে চর্চা হচ্ছে। তাহলে তোমার টনক যদি তখনই নড়ে যখন ওখানে একটু মারদাঙ্গা হবে, তাহলে কেন মানে কেউ মারদাঙ্গা করার দিকে যাবে না? মানে শান্তভাবে বললে, আমারও তো অনশন করলে পর্যন্ত তুমি শুনছো না, ঠিক আছে। মানে এই বিগ ব্যাং চ্যানেলটাই যাকে নিয়ে মানে যার উপর ভিডিও করা থেকে শুরু হয়েছিল, সে ব্যক্তি গঙ্গা পরিষ্কারের জন্য আমারও অনশন করেছিল, এবং তারপর 111 দিন আমরা অনশন করে মরে গেছে, এবং মরে যাওয়ার পর এবং আমরা কেউই প্রায় সেটা নিয়ে খুব একটা, এবং মরে যাওয়ার পর তাকে নিয়ে 5 দিন চর্চা হয়েছিল, ঠিক আছে, এদিক ওদিক। তার মানে তুমি কি বলছো, হয় তুমি লড়তে লড়তে মরে যাও, আর না তুমি লড়তে লড়তে কাউকে মেরে ফেলো, তাহলে আমি তোমার কথা শুনতে পারি, ঠিক আছে। এই দুটোই রাস্তা তোমার কথা শোনানো, মানবো কি মানবো পরের কথা, ঠিক আছে। সেই রকম জায়গায় একদল মানুষ কি করবে, তার কাছে কি রাস্তা আছে, মানে সে যদি ক্ষমতায় মানে কোনোভাবেই কন্ট্রোল না করতে পারে, তাহলে সে কি করবে, তার কাছে কি রাস্তা? মানে এই যেই লোকগুলো এই কথাটা বলে না, দেখবি মানে সোসাইটাল ক্যারেক্টার, তো যে লোকগুলো এই কথাটা বলে যে না ভায়োলেন্স কোনো সময় করা উচিত নয়, ঠিক আছে, মানে পুঁজিপতিরা এসে তোমার গ্রামকে গ্রাম চেঁচে ফেলে দেবে, কারণ তোমার গ্রামের নিচে খনিজ আছে, কিংবা তোমার ওপর নানা রকম ভাবে অত্যাচার করা হবে, তুমি তার মুখ খুললে পরে মানে তোমার দাবি কোনো পাত্তাই দেওয়া হবে না, কোনো মানুষ বলেই মনে করা হবে না, তুমি ভায়োলেন্স করা খুব খারাপ। ঠিক কথা, মানে কোন ভায়োলেন্স করা খারাপ আর কি? তাহলে সেই প্রশ্নটা আসবে আর কি, আমি কি উল্টো দিকের ভায়োলেন্সটা দেখতে পাচ্ছি নাকি সেটা পাচ্ছি না? তার চেয়ে বড় কথা হচ্ছে আমি দেখেছি ভারতবর্ষের বিশেষত যারা এই ধরনের কথাগুলো বলেন না, ভায়োলেন্স করা খুব খারাপ, দেখবি তারা দারুণ ভাবে সমর্থন করে, যে মানে সমর্থন নাকি তারা খুব মানে এগিয়ে এসে বলে যে নেতাজি থাকলে দেশটা অন্যরকম হতো, ঠিক আছে। এই নেতাজি তো ফরেন ফান্ডিং চাইতে গেছিল, দ্যাট টু ফ্রম আ কোয়েশ্চেনেবল ম্যান, যার মাথায় কয়েক লক্ষ মানুষ মারার একটা কি বলবো অভিযোগও বলা যায় না আজকের দিনে দাঁড়িয়ে, মানে সত্য ঝুলছে, ঠিক আছে। সেই লোকটার কাছ থেকে ফরেন ফান্ডিং চাইতে গেছিল, তাহলে নেতাজি তো মানে যারা নেতাজিকে ওই অর্থে সমর্থন করে, সে নেতাজি তো গর্হিত অপরাধ করেছিল, ঠিক আছে। মানে নেতাজির স্বাধীনতার লাইনই তো এটা ছিল, এবং বহু মানুষ বলে যে অহিংসা দিয়ে আসলে স্বাধীনতা পাওয়া যায়নি, নেতাজি অ্যাকচুয়ালি লড়েছিল বলেই স্বাধীনতা এসেছিল, এবং ওটাকে ক্যাপচার করে নিয়েছে এই গান্ধিয়ান সেক্টের লোকেরা, যে অহিংসা দিয়ে স্বাধীনতা পাওয়া গেছে। তো
এই লোকগুলোই আবার আজকের দিনে বলে যে না কোন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ভায়োলেন্স করা যাবে না। আমিও মোদ্দা কথা হচ্ছে যেমন মানে সরকারি সিস্টেম, রাষ্ট্র যদি কঠিন কথা নাও বলি আমি, সেটা যখন রোজ ভায়োলেন্স করে অল্প অল্প করে, সে যখন রোজ চড় মারে, ঠিক আছে, তখন সেটা নিয়ম, তখন সেটা আইন, ঠিক আছে। আর যদি আমি একদিন হাত তুলি, মানে যে হাত তুলেছি, মারিও নি হয়তো, ঠিক আছে, তাহলে ব্যাস আমার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে আমাকে আটকে দেওয়া হবে 1 বছর, আমার কোনো মানে আমি আলো দেখতে পাবো না। আবার ঘুরে ফিরে ওইখানটাই ফিরে গেলাম যে মা বি করে, তো মানে ওই আর কি চর্চা হয়ে যাবে। একদম একদম, মানে ওটাই সবসময় ফিরে দিতে হয়। এবং মানে এখান থেকে আমাদের বোঝা উচিত যে মানে সিটিজেন হিসাবে আপনার গুরুত্ব থাকছে, মানে আপনার মানে যথেষ্ট প্রমাণ সহকারে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার ভোটটাও যে ঠিক কতটা আপনি দিচ্ছেন, যেটা আপনার একমাত্র সম্পদ ছিল। হ্যাঁ, আমরা আগের পডকাস্টে নিয়ে কথা বলেছি, আপনারা দেখতে পারেন, কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনার ভোটটাও ঠিক আপনার থাকছে না, যদিও ভোট আপনি দিন বা না দিন সেটাকে আজকের দিনে এমন ভাবে ম্যানুফ্যাকচার করা যায় যে আপনিই যে ভোট দেবেন, কিন্তু আপনি কি ভোট দেবেন তার অন অ্যান অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্সটা আমার হাতে থাকবে, আমি কন্ট্রোল করবো। তা সত্ত্বেও আপনার একটা ফিলিং ছিল যে আপনি কোথাও গিয়ে কন্ট্রিবিউট করেন, কিন্তু আজকে যখন দেখা যাচ্ছে এই ধরনের এভিডেন্স গুলো উঠে আসছে এবং সেটাকে নিয়ে ইলেকশন কমিশন যেভাবে ডিল করছে, ফলে আপনার ওই ভোটের অধিকারটাও থাকছেন। আর তারপরে যদি এটা থাকে যে সরকার পক্ষ বা এদেশের সুবিধাভোগী পক্ষ আপনার উপর প্রতিদিন ভায়োলেন্স করে যাবে, কখনো একটু একটু, কখনো একবারে অনেকটা, তারপরে আপনি কিছু বলতে পারবেন না, এবং রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বললে পরেও আপনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এই ধরনের ইউএপি অ্যাক্টে দিনের পর দিন বন্দি করে রাখা হবে। তাহলে প্রশ্নটা উঠে যায় যে এই রাষ্ট্র আসলে কার? মানে আপনি যে মেয়েরা ভারত মহান বলে আমরা একটা কথা বলি, তো মহান ভারত কিনা জানি না, সেটা তো পরে ঠিক হবে। ভারতটা কি মেয়েরা আদৌ? মানে প্রশ্নটা ওঠে তো সেইখানে। হ্যাঁ, এবং এবার কথা একটা ওই দিকে যাওয়া উচিত আমাদের, যে আচ্ছা, যে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে লাদাখের এই প্রোটেস্ট ইত্যাদি চলছিল এবং সোনাম ওয়াংচুক লাদাখের গ্লেশিয়ার থেকে বরফ নিয়ে গিয়ে সেটাকে সারা পৃথিবী ঘুরিয়েছে, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি সোনাম ওয়াংচুককে ডেকেছে সেখানে, এবং ইউনাইটেড নেশনসও গেছে। তাহলে এই লোকটার ইন্টারন্যাশনাল রেপুটেশন কিন্তু ফেলনার মতো নয়, তাকেও আজকে এই জায়গায় আমরা এনে ফেলছি। যাই হোক, সেটা তোমার ফলে আপনার আমার কি অকাজ আছে সোনাম ওয়াংচুকের সামনে, সোনাম ওয়াংচুকের স্ট্যাচারের সামনে। ফলে সোনাম ওয়াংচুককে যদি এনএসএ থেকে গ্রেফতার করা যায়, আমাদেরকে ওদের ডবল ত্রিপল এনএসএ থেকে গ্রেফতার করা যাবে খুব সহজে। এবং আমাদের মানে সোনাম ওয়াংচুক গ্রেফতারের ফলে আমরা এই যে এখন কথা বলছি সময় খরচা করে, এরকম আরো অনেকে কথা বলেছে, দামি আপনি গ্রেফতার হলে কেউ কথা বলবে, ঠিক আছে, দ্যাটস ফর শিওর, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে কেন আজকের মানে এই সময় এসে লাদাখের ইস্যুটাকে বিজেপির গুরুত্ব দেওয়া শুরু করুন। মানে